আমাদের আজকের নিবেদন অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প হরিলক্ষ্মী। যাহা লইয়া এই গল্পের উৎপত্তি তাহা ছোট, তথাপি এই ছোট ব্যাপারটুকু অবলম্বন করিয়া হরিলক্ষ্মীর জীবনে যাহা ঘটিয়া গেল তাহা ক্ষুদ্রও নহে, তুচ্ছও নহে। সংসারে এমনই হয়। বেলপুরের দুই শরিক শান্ত নদীকূলে জাহাজের পাশে জেলেডিঙির মতো একটি অপরটির পার্শ্বে নিরুপদ্রবেই বাঁধা ছিল। অকস্মাৎ কোথাকার একটা উড়ো ঝড়ে তরঙ্গ তুলিয়া জাহাজের দড়ি কাটিল, নোঙ্গর ছেড়িল। এক মুহূর্তে ক্ষুদ্র তরণী কি করিয়া যে বিধ্বস্ত হইয়া গেল তাহার হিসাব পাওয়াই গেল না। বেলপুর তালুকটুকু বড় ব্যাপার নয়, উঠিতে বসিতে প্রজা ঠ্যাঙাইয়া 1012 উপরে ওঠে না। কিন্তু 15.5 আনার অংশীদার শিবচরণের কাছে 2 পাই অংশের বিপিন বিহারীকে যদি জাহাজের সঙ্গে জেলেডিঙির তুলনাই করিয়া থাকিত, বোধ করি অতিশয়োক্তির অপরাধ করি নাই। দূর হইলেও জ্ঞাতি এবং 6-7 পুরুষ পূর্বে ভদ্রাসন উভয়ের একত্রই ছিল। কিন্তু আজ একজনের ত্রিতল অট্টালিকা গ্রামের মাথায় চড়িয়াছে এবং অপরের জীর্ণ গৃহ দিনের পর দিন ভূমিশয্যা গ্রহণের দিকেই মনোনিবেশ করিয়াছে। তবু এমনইভাবে দিন কাটিতেছিল এবং এমনই করিয়াই তো বাকি দিনগুলা বিপিনের সুখে দুঃখে নির্বিবাদেই কাটিতে পারিত। কিন্তু যে মেঘখণ্ডটুকু উপলক্ষ করিয়া অকালে ঝঞ্ঝাউটিয়া সমস্ত বিপর্যস্ত করিয়া দিল, তাহা এইরূপ। 15.5 আনার অংশীদার শিবচরণের হঠাৎ পত্নীবিয়োগ ঘটিলে বন্ধুরা কহিলেন, 40-41 কি আবার একটা বয়স, তুমি আবার বিবাহ করো। শত্রুপক্ষীয়রা শুনিয়া হাসিল, কহিল, 40 তো শিবচরণের 40 বছর আগে পার হয়ে গেছে। অর্থাৎ কোনোটাই সত্য নয়। আসল কথা, বড়বাবুর দিব্য গৌরবর্ণ নাদুস নুদুস দেহ, সুপুষ্ট মুখের পরে রোমের চিহ্ন মাত্র নাই। যথাকালে দাড়িগোপ না গজানোর সুবিধে হয়তো কিছু আছে, কিন্তু অসুবিধেও বিস্তর। বয়স আন্দাজ ব্যাপারে যাহারা নিচের দিকে যাইতে চাহে না, উপরের দিকে তাহারা যে অঙ্কের কোন কোঠায় গিয়া ভর দিয়া দাঁড়াইবে তাহা নিজেরাই ঠাহর করিতে পারে না। সেই যাই হোক, অর্থশালী পুরুষের যে কোনো দেশেই বয়সের অজুহাতে বিবাহ আটকায় না। বাংলাদেশে তো নয়ই। মাস দেড়েক শোকতাপন্না করিয়া গেল। তাহার পরে হরিলক্ষ্মীকে বিবাহ করিয়া শিবচরণ বাড়ি আনিলেন। শূন্য গৃহ একদিনেই 16 কলায় পরিপূর্ণ হইয়া উঠিল। কারণ শত্রুপক্ষ যাহাই কেননা বলুক, প্রজাপতি যে তাহার প্রতি সত্যিই এবার অতিশয় প্রসন্ন ছিলেন তাহা মানিতেই হইবে। তাহারা গোপনে বলা বলি করিল, পাত্রের তুলনায় নববধূ বয়সের দিক দিয়ে একেবারে যে বেমানান হয় নাই, তবে 2-1টি ছেলে মেয়ে সঙ্গে লইয়া ঘরে ঢুকলে আর খুদ ধরিবার কিছু থাকিত না। তবে যে সে সুন্দরী, এ কথা তাহারা স্বীকার করিল। ফলকথা, সচরাচর বড় বয়সের চেয়েও লক্ষ্মীর বয়সটা কিছু বেশি হইয়া গিয়াছিল। বোধ করি 19-এর কম হইবে না। তাহার পিতা আধুনিক নব্যতন্ত্রের লোক, যত্ন করিয়া মেয়েকে বেশি বয়স পর্যন্ত শিক্ষা দিয়া ম্যাট্রিক পাশ করাইয়াছিলেন। তাহার অন্য ইচ্ছা ছিল, শুধু ব্যবসা ফেল পড়িয়া আকস্মিক দারিদ্র্যের জন্যই এই সুপাত্রে কন্যা অর্পণ করিতে বাধ্য হইয়াছিলেন। লক্ষ্মী শহরের মেয়ে, স্বামীকে 2-4 দিনেই চিনি ফেলিল। তাহার মুশকিল হইল এই যে, আত্মীয় মিশ্রিত বহু পরিজন পরিবৃত বৃহৎ সংসারে মধ্যে সে মন খুলিয়া কাহারও সহিত মিশিতে পারিল না। ওদিকে শিবচরণের তো ভালোবাসার অন্ত রহিল না। শুধু কেবল বৃদ্ধের তরুণী ভার্যা বলিয়াই নয়, সে যেন একেবারে অমূল্য নিধি লাভ করিল। বাটির আত্মীয়ার দল কোথায় কি করিয়া তাহার মন যোগাইবে খুঁজিয়া পাইল না। একটা কথা প্রাইয়ে শুনিতে পাইত, এইবার মেজ বউয়ের মুখে কালি পড়িল। কি রূপে, কি গুণে, কি বিদ্যা বুদ্ধিতে এতদিনে তাহার গর্বখর্ব হইল। কিন্তু এত করিয়াও সুবিধে হইল না। মাস 2-এর মধ্যে লক্ষ্মী অসুখে পড়িল। এই অসুখের মধ্যেই একদিন মেজ বউয়ের সাক্ষাৎ মিলিল। তিনি বিপিনের স্ত্রী। বড় বাড়ির নতুন বধূর জ্বর শুনিয়া দেখিতে আসিয়াছিলেন। বয়সে বোধহয় 2-3 বছরের বড়। তিনি যে সুন্দরী তাহা মনে মনে লক্ষ্মী স্বীকার করিল। কিন্তু এই বয়সেই দারিদ্র্যের ভীষণ কষাঘাতের চিহ্ন সর্বাঙ্গে সুস্পষ্ট হইয়া উঠিয়াছে। হাতে কয়েকগাছি সোনার চুড়ি ছাড়া আর কোনো অলঙ্কার নাই। পরনে ঈষৎ মলিন একখানি রাঙা পাড়ের ধুতি, বোধহয় তাহার স্বামীরই হইবে। পল্লীগ্রামের প্রথা অনুতায় ছেলেটি দিগম্বর নয়, তাহারও কোমরে একখানি শিউলি ফুলে ছোপানো ছোট কাপড় জড়ানো। লক্ষ্মী তাহার হাতখানি টানিয়া লইয়া আস্তে আস্তে বলিল, ভাগ্যের জ্বর হয়েছিল, তাই তো আপনার দেখা পেলুম। কিন্তু সম্পর্কে আমি বড় যা হই মেজবউ। শুনেছি
মেজ ঠাকুরপো এর চেয়ে ঢের ছোট। মেজবউ হাসি মুখে কহিল, সম্পর্কে ছোট হলে কি তাকে আপনি বলেটে উড়ে? লক্ষ্মী কহিল, প্রথম দিন এই যা বললুম, নইলে আপনি বলবার লোক আমি নই, কিন্তু তাই বলে তুমিও যেন আমাকে দিদি বলে ডিকো না, ও আমি সইতে পারব না। আমার নাম লক্ষ্মী। মেজবউ কহিল, নামটি বলে দিতে হয় না দিদি, আপনাকে দেখলেই জানা যায়। আর আমার নাম কি জানি, কে যে ঠাট্টা করে কমলা রেখেছিলেন, এই বলিয়া সে সকৌতুকে একটুখানি হাসিল মাত্র। হরিলক্ষ্মীর ইচ্ছা করিল সেও প্রতিবাদ করিয়া বলে, তোমার পানে তাকালেও তোমার নামটি বোঝা যায়, কিন্তু অনুকৃতির মতো শুনাইবার ভয় বলিতে পারিল না। কুজল, আমাদের নামের মানে এক, কিন্তু মেজবউ আমি তোমাকে তুমি বলতে পারলুম, তুমি পারলে না। মেজবউ হাসাস্যে জবাব দিল, হঠাৎ নাই পারলুম দিদি, এক বয়স ছাড়া আপনি সকল বিষয়ে আমার বড়, যাক না দুদিন, দরকার হলে বদলে নিতে কতক্ষণ। হরিলক্ষ্মীর মুখে সহসা ইহার প্রত্যুত্তর যোগাইল না, কিন্তু সে মনে বুঝিল এই মেয়েটি প্রথম দিনের পরিচয়টিকে মাখামাখিতে পরিণত করিতে চাহে না। কিন্তু কিছু একটা বলিবার পূর্বেই মেজবউ উঠিবার উপক্রম করিয়া কহিল, এখন তাহলে উঠি দিদি, কালাবার। লক্ষ্মী বিস্ময়াপন্ন হইয়া বলিল, এখনই যাবে কি রকম, একটু বসো। মেজবউ কহিল, আপনি হুকুম করলে তো বসতেই হবে, কিন্তু আজ যাই দিদি, ওর আসবার সময় হল। এই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল এবং ছেলের হাত ধরিয়া যাইবার পূর্বে সহাস্য বদনে কহিল, আসি দিদি, কাল একটু সকাল সকাল আসব, কেমন? এই বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। বিপিনের স্ত্রী চলিয়া গেলে হরিলক্ষ্মী সেই দিকে তাকাইয়া চুপ করিয়া পড়িয়া রইল। এখন জ্বর ছিল না, কিন্তু গ্লানি ছিল। তথাপি কিছুক্ষণের জন্য সমস্ত সে ভুলিয়া গেল। এতদিন গ্রাম ঝাঁটাইয়া কত বউ ঝি যে আসিয়াছে তাহার সংখ্যা নাই, কিন্তু পাশের বাড়ির দরিদ্র ঘরের এই বধূর সহিত তাহাদের তুলনাই হয় না। তাহারা যাচিয়া আসিয়াছে, উঠিতে চাহে না, আর বসিতে বলিলে তো কথাই নাই। সে কত প্রগল্ভতা, কত বাচালতা, মনোরঞ্জন করিবার কত কি লজ্জাকর প্রয়াস, ভারাক্রান্ত মন তাহার মাঝে মাঝে বিদ্রোহী হইয়া উঠিয়াছে। কিন্তু ঈদেরই মধ্যে হইতে অকস্মাৎ কে আসিয়া তাহার রোগসজ্জায় মুহূর্ত কয়েকের তরে নিজের পরিচয় দিয়া গেল। তাহার বাপের বাড়ির কথা জিজ্ঞাসা করিবার সময় হয় নাই, কিন্তু প্রশ্ন না করিয়াও কি জানি কেমন করিয়া অনুভব করিল তাহার মতো সে কোনো কিছুতেই কলিকাতার মেয়ে নয়। পল্লী অঞ্চলে লেখাপড়া জানে বলিয়া বিপিনের স্ত্রীর একটা খ্যাতি আছে। লক্ষ্মী ভাবিল, খুব সম্ভব বউটি সুর করে রামায়ণ মহাভারত পড়িতে পারে, কিন্তু তার বেশি নহে। যে পিতা বিপিনের মতো দিন দুঃখীর হাতে মেয়ে দিয়াছে, সে আর কিছু মাস্টার রেখে স্কুলে পড়াইলা পাশ করিয়া কন্যা সম্প্রদান করে নাই। উজ্জ্বল শ্যাম, ফর্সা বলা চলে না, কিন্তু রূপের কথা ছেড়ে দিয়াও শিক্ষা, সংসর্গ, অবস্থা কিছুতেই তো বিপিনের স্ত্রী তাহার কাছে দাঁড়াইতে পারে না। কিন্তু একটা ব্যাপারে লক্ষ্মী নিজেকে যেন ছোট মনে হইল, তার কণ্ঠস্বর। সে যেন গানের মতো, আর বলিবার ধরনটি একেবারে মধু দিয়ে ভরা, এতটুকু জরিমায় নাই। কথাগুলি যেন সে বাড়ি হইতে কণ্ঠস্থ করিয়া আসিয়াছিল, এমনই সহজ। কিন্তু সবচেয়ে যে বস্তু তাহাকে বেশি বিদ্ধ করিল, সে ওই মেয়েটির দূরত্ব। সে যে দরিদ্র ঘরের বধূ তাহা মুখে না বলিয়াও এমন করিয়াই প্রকাশ করিল যেন ইহাই তাহার স্বাভাবিক, যেন এছাড়া আর কিছু তাকে মোটেই মানাইত বা। দরিদ্র, কিন্তু কাঙাল নয়। এক পরিবারের বধূ, একজনের পীড়ায় আরেকজন তাহা তত্ত্ব লইবাতে এসিয়াছে, ইহার অতিরিক্ত লেশমাত্র অন্য উদ্দেশ্য নাই। সন্ধ্যার পরে স্বামী দেখিতে আসিলে হরিলক্ষ্মী নানা কথার পরে কহিল, আজ ও বাড়ির মেজবউ ঠাকুরনকে দেখলাম। শিবচরণ কহিল, কাকে? বিপিনের বউকে? লক্ষ্মী কহিল, হ্যাঁ, আমার ভাগ্য সুপ্রসন্ন, এতকাল পরে আমাকে নিজেই দেখতে এসেছিলেন, কিন্তু মিনিট পাঁচেকের বেশি বসতে পারলেন না, কাজ আছে বলে উঠে গেলেন। শিবচরণ কহিল, কাজ? আরে ওদের দাসী আছে না চাকর আছে, বাসন মাজা থেকে হাড়ি ঠেলা পর্যন্ত। কই, তোমার মতো শুয়ে বসে গায়ে ফু দিয়ে কাটাক তো দেখি, এক ঘটি জলও পর্যন্ত আর তোমাকে গড়িয়ে খেতে হয় না। নিজের সম্বন্ধে এইরূপ মন্তব্য হরিলক্ষ্মীর অত্যন্ত খারাপ লাগিল, কিন্তু কথাগুলো নাকি তাহাকে বাড়াইবার জন্যই, লাঞ্ছনার জন্য নহে, এই মনে করিয়া সে রাগ করিল না। বলিল, শুনেছি নাকি মেজবউয়ের বড় গুমর, বাড়ি ছেড়ে কোথাও যায় না।
শিবচরণ কহিল, যাবে কোত্থেকে? হাতে কগাছি চুড়ি ছাড়া আর ছাইও নেই, লজ্জায় মুখ দেখাতে পারে না। হরিলক্ষ্মী একটুখানি হাসিয়া বলিল, লজ্জা কিসের? দেশের লোক কি ওর গায়ে জড়োয়া গয়না দেখবার জন্য ব্যাকুল হয়ে আছে, না দেখতে না পেলে ছিছি করে? শিবচরণ কহিল, জড়োয়া গহনা আমি যা তোমাকে দিয়েছি, কোন শালার ব্যাটা তা চোখে দেখেছে? পরিবারকে আজ পর্যন্ত দুগাছা চুড়ি ছাড়া আর গড়িয়ে দিতে পারলি নে। বাহ, টাকার জোর বড় জোর, জুতো মারব আর। হরিলক্ষ্মী ক্ষুণ্ণ ও অতিশয় লজ্জিত হইয়া বলিল, ছি ছি, ওসব তুমি কি বলছ? শিবচরণ কহিল, না না, আমার কাছে লুকোছপা নেই, যা বলবো তা স্পষ্টাস্পষ্টি কথা। হরিলক্ষ্মী নিরুত্তরে চোখ বুজিয়া শুইল। বলবাড়ি বা আছে কি? ইহারা দুর্বলের বিরুদ্ধে অত্যন্ত রূঢ় কথা কঠোর ও কর্কশ করিয়া উচ্চারণ করাকেই একমাত্র স্পষ্টবাদিতা বলিয়া জানে। শিবচরণ শান্ত হইল না, বলিতে লাগিল, বিয়েতে যে ৫০০ টাকা ধার নিয়ে গেলি, সুদে আসলে ৭-৮০০ হয়েছে, তা খেয়াল আছে? গরিব একধারে পড়ে আছিস, থাক, ইচ্ছে করলে যে কান মোলে দূর করে দিতে পারি। দাসীর যোগ্য নয়, আমার পরিবারের কাছে গুমর। হরিলক্ষ্মী পাশ ফিরিয়া শুইল। অসুখের ওপর বিরক্তি ও লজ্জায় তাহার সর্বশরীর যেন ঝিমঝিম করিতে লাগিল। পরদিন দুপুরবেলায় ঘরের মধ্যে মৃদু শব্দে হরিলক্ষ্মী চোখ চাহিয়া দেখিল বিপিনের স্ত্রী বাহির হইয়া যাইতেছে। ডাকিয়া কহিল, মেজবু, চলে যাচ্ছ যে? মেজবু সলজ্জে ফিরিয়া আসিয়া বলিল, আমি ভেবেছিলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। আজ কেমন আছেন দিদি? হরিলক্ষ্মী কহিল, আজ ঢের ভালো আছি। কই তোমার ছেলেকে আনোনি? মেজবু বলিল, আজ সে হঠাৎ ঘুমিয়ে পড়ল দিদি। হঠাৎ ঘুমিয়ে পড়ল মানে কি? অভ্যেস খারাপ হয়ে যাবে বলে আমি দিনের বেলায় বড় তাকে ঘুমোতে দিই নে দিদি। হরিলক্ষ্মী জিজ্ঞাসা করিল, রোদে রোদে দুরন্তপনা করে বেড়ায় না? মেজবউ কহিল, করে বই কি, কিন্তু ঘুমোনোর চেয়ে সে বরঞ্চ ভালো। তুমি নিজে বুঝি কখনো ঘুমাও না? মেজবউ হাসি মুখে ঘাড় নাড়িয়া বলিল, না। হরিলক্ষ্মী ভাবিয়াছিল মেয়েদের স্বভাবের মতো এবার হয়তো সে তার অনবকাশে দীর্ঘ তালিকা দিতে বসিবে, কিন্তু সেই সেরূপ কিছুই করিল না। ইহার পরে অন্যান্য কথাবার্তা চলিতে লাগিল। কথায় কথায় হরিলক্ষ্মী তার বাপের বাড়ির কথা, ভাই বোনের কথা, মাস্টারমশাইয়ের কথা, স্কুলের কথা, এমনকি তার ম্যাট্রিক পাশ করার কথাও গল্প করিয়া ফেলিল। অনেকক্ষণ পরে যখন হুঁশ হইল, তখন স্পষ্ট দেখিতে পাইল শ্রোতা হিসাবে মেজবু যতই ভালো হোক, বক্তা হিসাবে একেবারে অকিঞ্চিতকর। নিজের কথা সে প্রায় কিছুই বলে নাই। প্রথমটা লক্ষ্মী লজ্জাবোধ করিল, কিন্তু তখনই মনে করিল আমার কাছে গল্প করিবার মতো তার আছেই বাকি। কিন্তু কাল যেমন এই বধূটির বিরুদ্ধে মন তাহার অপ্রসন্ন হইয়া উঠিয়েছিল, আজ তেমনি ভারী একটা তৃপ্তি বোধ করিল। দেয়ারের মূল্যবান ঘড়িতে নানাবিধ বাজনাবাদ্য করিয়া ৩টে বাজিল। মেজবউ উঠিয়া দাঁড়াইয়া সবিনয়ে কহিল, দিদি, আজ তাহলে আসি? লক্ষ্মী শৌকতুকে বলিল, তোমার বুঝি ৩টে পর্যন্তই ছুটি? ঠাকুরপো নাকি কাঁটায় কাঁটায় ঘড়ি মিলিয়ে বাড়ি ঢোকেন? মেজবউ কহিল, আজ তিনি বাড়িতে আছেন। আজ তবে কেন একটু বসো না? মেজবউ বসিল না, কিন্তু যাবার জন্যও পা বাড়াইল না। আস্তে আস্তে বলিল, দিদি, আপনার কত শিক্ষা দীক্ষা, কত লেখাপড়া। আমি পাড়াগাঁয়ের। তোমার বাপের বাড়ি বুঝি পাড়াগাঁয়ে? হ্যাঁ দিদি, সে একেবারে অজ পল্লীগ্রামে। না বুঝে কাল হয়তো কি বলতে কি বলে ফেলেছি, কিন্তু অসম্মান করার জন্যে আপনি যে দিব্যি করতে বলবেন দিদি। হরিলক্ষ্মী আশ্চর্য হইয়া কহিল, সে কি মেজবউ, তুমি তো আমাকে এমন কোনো কথা বলনি। মেজবউ এই কথার প্রত্যুত্তরে আর একটাও কথা কহিল না, কিন্তু আসি বলিয়া পুনশ্চ বিদায় লইয়া যখন সে ধীরে ধীরে বাহির হইয়া গেল, তখন কণ্ঠস্বর যেন তাহার অকস্মাৎ আরেক রকম শুনাইল। রাত্রিতে শিবচরণ যখন কক্ষে প্রবেশ করিল, তখন হরিলক্ষ্মী চুপচাপ শুইয়াছিল। মেজবউয়ের শেষের কথাগুলো তাহার স্মরণ ছিল না। দেহ অপেক্ষাকৃত সুস্থ, মনও শার্দ প্রসন্ন ছিল। শিবচরণ জিজ্ঞাসা করিল, কেমন আছো বড়বউ? হরিলক্ষ্মী উঠিয়া বসিয়া কহিল, ভালো আছি। শিবচরণ কহিল, সকালের ব্যাপার জানো তো? বাছাধনকে ডাকিয়ে এনে সকলের সামনে এমনি কড়কে দিয়েছি যে জন্মে ভুলবে না, আমি বেলপুরের শিবচরণ। হ্যাঁ। হরিলক্ষ্মী ভীত হইয়া কহিল, কাকে গো? শিবচরণ কহিল, বিপ্নেকে। ডেকে বলে দিলাম,
তোমার পরিবার আমার পরিবারের কাছে জাক করে তাকে অপমান করে যায়, এত বড় স্পর্ধা? পাজি, নচ্ছাড়, লচ্ছোট লোকের মেয়ে। তার ন্যাড়া মাথায় ঘোল ঢেলে গাধায় চড়িয়ে গায়ের বার করে দিতে পারি, জানিস? হরিলক্ষ্মীর রোগক্লিষ্ট মুখ একেবারে ফ্যাকাশে হইয়া গেল। বলো কি গো? শিবচরণ নিজের বুকে তাজ ঢুকিয়া সদর্পে বলিতে লাগিল, এ গায়ে জজ বলো, ম্যাজিস্ট্রেট বলো আর দারোগা পুলিশ বলো, সব এই শর্মা, এই শর্মা। মরণ কাঠি, জীবন কাঠি এই হাতে। তুমি বলো, কাল যদি না বিপিনের বউ এসে তোমার পা টেপে, তা আমি লাটু চৌধুরীর ছেলেই নই। আমি বিপিনের বধূকে সর্বসমক্ষে অপমানিত ও লাঞ্ছিত করিবার বিবরণ ও ব্যাখ্যায় লাটু চৌধুরীর ছেলে অকথা কুকথার আর শেষ রাখিল না। আর তাহারই সম্মুখে স্তব্ধ নির্নিমেষ চক্ষুবিহা চাহিয়া হরিলক্ষ্মীর মনে হইতে লাগিল, ধরিত্রী দ্বিধা হও। দ্বিতীয় পক্ষের তরুণী ভার্যার দেহরক্ষার জন্য শিবচরণ কেবলমাত্র নিজের দেহ ভিন্ন আর সমস্তই দিতে পারিত। হরিলক্ষ্মীর সেই দেহ বেলপুরে সারিতে চাহিল না। ডাক্তার পরামর্শ দিলেন হাওয়া বদলাইবার। শিবচরণ 15.5 আনার মর্যাদা মতো ঘটা করিয়া হাওয়া বদলানোর আয়োজন করিল। যাত্রার শুভ দিনে গ্রামের লোক ভাঙিয়া পড়িল। আসিল না কেবল বিপিন ও তার স্ত্রী। বাহিরে শিবচরণ যাহা না বলিবার তাহা বলিতে লাগিল এবং ভিতরে বড় পিসি উদ্দাম হইয়া উঠিলেন। বাহিরেও ভুয়া ধরিবার লোকাভাব ঘটিল না, অন্তঃপুরেও তেমনি পিসিমার চিৎকারের আয়তন বাড়াইতে যথেষ্ট স্ত্রীলোক জুটিল। কিছুই বলিল না, শুধু হরিলক্ষ্মী। মেজ বৌমের প্রতি তাহার ক্ষোভ ও অভিমানের মাত্রা কাহারও অপেক্ষায় কম ছিল না। সে মনে মনে বলিতে লাগিল, তাহার বর্বর স্বামী যত অন্যায়ই করিয়া থাক, সে নিজে তো কিছু করে নাই, কিন্তু ঘরের ও বাহিরের যেসব মেয়েরা আজ চেঁচাইতেছিল, তাহাদের সহিত কোনো সূত্রেই কণ্ঠ মিলাইতে তাহার ঘৃণাবোধ হইল। যাইবার পথে পালকির দরজা ফাঁক করিয়া লক্ষ্মী উৎসুক চক্ষুতি বিপিনের জীর্ণগৃহের জানালার প্রতি চাহিয়া রহিল, কিন্তু কাহারও ছায়াটুকু তাহার চোখে পড়িল না। কাশীতে বাড়ি ঠিক করা হয়েছিল, তথকার জলাবাতাসের গুণে নষ্ট স্বাস্থ্য ফিরিয়ে পাইতে লক্ষ্মীর বিলম্ব হইল না। মাস চারেক পরে যখন সে ফিরে আসিল, তাহার দেহের কান্তি দেখিয়া মেয়েদের গোপন ঈর্ষার অবধি রইল না। হিম ঋতু আগত প্রায়। দুপুরবেলায় মেজ বউ চিররুগ্ন স্বামীর জন্য একটা পশমের গলাবন্ধ বুনিতেছিল। অনতি দূরে বসিয়া ছেলে খেলা করিতেছিল, সেই দেখিতে পাইয়া কলরব করে উঠিল, মা, জ্যাঠাই মা। মা হাতের কাজ ফেলিয়া তাড়াতাড়ি একটা নমস্কার করিয়া লইয়া আসন পাতিয়া দিল। স্মিত মুখে প্রশ্ন করিল, শরীর নুরাময় হয়েছে দিদি? লক্ষ্মী কহিল, হ্যাঁ হয়েছে, কিন্তু না হতেও পারতাম, না ফিরতেও পারতাম, অথচ যাইবার সময় একটিবার খোঁচও নিলে না। সমস্ত পথটা তোমার জানালার পানে চেয়ে চেয়ে গেলাম, একবার ছায়াটুকুও চোখে পড়ল না। রোগা বোন চলে যাচ্ছে, একটুখানি মায়াও কি হল না মেজবউ? এমনই পাষাণ তুমি। মেজবউয়ের চোখ ছলছল করিয়া আসিল, কিন্তু সে কোনো উত্তরই দিল না। লক্ষ্মী কহিল, আমার আর যা দোষী থাক মেজবউ, তোমার মতো কঠিন প্রাণ আমার নয়। ভগবান না করুন, কিন্তু অমন সময় আমি তোমাকে না দেখে থাকতে পারতাম না। মেজবউ এই অভিযোগের কোনো জবাব দিল না, নিরুত্তরে দাঁড়াইয়া রইল। লক্ষ্মী আর কখনো আসে নাই, আজই প্রথমে বাড়িতে প্রবেশ করিয়াছে। ঘরগুলি ঘুরিয়া ফিরিয়া দেখিয়া বেড়াইতে লাগিল। শতবর্ষের জরা জীর্ণ গৃহ, মাত্র 3খানি কক্ষ কোনো মতে বাসোপযোগী রহিয়াছে। দরিদ্রের আবাস, আসবাবপত্র নাই বলিলেই চলে। ঘরে চুন বালি খসিয়াছে, সংস্কার করিবার সামর্থ্য নাই। তথাপি অনাবশ্যক অপরিচ্ছন্নতা এতটুকুও কোথাও নাই। স্বল্প বিছানা ঝরঝর করিতেছে, 2-4খানি দেবদেবীর ছবি টাঙানো আছে। আর আছে মেজবউয়ের হাতের নানাবিধ শিল্পকর্ম, অধিকাংশই পশম ও সুতার কাজ। তাহা শিক্ষানবিশের হাতের লাল ঠোঁটওয়ালা সবুজ রঙের টিয়া পাখি বা 5 রঙা বেড়ালের মূর্তি নয়। মূল্যবান ফ্রেমে আটা লাল, নীল, বেগুনি, ধূসর পাঁশুটে নানা বিচিত্র রঙের সমাবেশে পশমে বোনা ওয়েলকাম,
আসুন বসুন অথবা বানান ভুল গীতার শ্লোকার্ধও নয়। লক্ষ্মী সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, ওটিকার ছবি মেজ বউ, যেন চেনা চেনা ঠেকছে। মেজ বউ সলজ্জে হাসিয়া কহিল, ওটি তো তিলক মহারাজের ছবি দেখে বনবার চেষ্টা করেছিলাম দিদি, কিন্তু কিছুই হয়নি। এই কথা বলিয়া সৌম্যকে দেয়ালে টাঙানো ভারতের কৌস্তুভ মহাবীর তিলকের ছবি আঙুল দিয়া দেখাইয়া দিল। লক্ষ্মী বহুক্ষণ সেই দিকে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, চিনতে পারিনি। সে আমারই দোষ মেজ বউ, তোমার নয়। আমায় শেখাবে ভাই? এ বিদ্যে শিখতে পারলে তোমাকে গুরু বলে মানতে আমার আপত্তি নেই। মেজ বউ হাসিতে লাগিল। সেদিন ঘণ্টা ৩-৪ পরে বিকালে যখন লক্ষ্মী বাড়ি ফিরিয়ে গেল, তখন এই কথাই স্থির করিয়া গেল যে কাল হইতে কলা শিল্প শিখিতে সে প্রত্যহ আসিবে। আসিতেও লাগিল, কিন্তু ১০-১৫ দিনেই স্পষ্ট বুঝিতে পারিল এ বিদ্যা শুধু কঠিন নয়, অর্জন করিতেও সুদীর্ঘ সময় লাগিবে। একদিন লক্ষ্মী কহিল, কই মেজ বউ, তুমি আমাকে যত্ন করে শেখাও না? মেজ বউ বলিল, ঢের সময় লাগবে দিদি, তার চেয়ে বরঞ্চ আপনি অন্য সব বোনা শিখুন। লক্ষ্মী মনে মনে রাগ করিল, কিন্তু তাহা গোপন করিয়া জিজ্ঞাসা করিল, তোমার শিখতে কতদিন লেগেছিল মেজ বউ? মেজ বউ জবাব দিল, আমাকে কেউ তো শেখায়নি দিদি, নিজের চেষ্টাতেই একটু একটু করে। লক্ষ্মী বলিল, তাইতেই, নইলে পরের কাছে শিখতে গেলে তোমারও সময়ের হিসাব থাকত। মুখে সে যাহাই বলুক, মনে মনে নিঃসন্দেহে অনুভব করিতেছিল, মেধা ও তীক্ষ্ণ বুদ্ধিতে এই মেজ বউয়ের কাছে সে দাঁড়াইতেই পারে না। আজ তাহার শিক্ষার কাজ অগ্রসর হইল না, এবং যথাসময়ের অনেক পূর্বেই সুতা ব্যাটান গুটাইয়া লইয়া বাড়ি চলিয়া গেল। পরদিন আসিল না, এবং এই প্রথম প্রত্যহ আশায় তাহার ব্যাঘাত হইল। দিন ৪ পরে আবার একদিন হরিলক্ষ্মী তাহার সুতার বাক্স হাতে করিয়া এ বাটিতে আসিয়া উপস্থিত হইল। মেজ বউ তাহার ছেলেকে রামায়ণ হইতে ছবি দেখাইয়া দেখাইয়া গল্প বলিতেছিল, সসম্ভ্রমে উঠিয়া আসন পাতিয়া দিল। উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করিল, ২-৩ দিন আসেননি, আপনার শরীর ভালো ছিল না বুঝি? লক্ষ্মী গম্ভীর হইয়া কহিল, না, এমনি ৫-৬ দিন আসতে পারিনি। মেজ বউ বিস্ময়ে প্রকাশ করিয়া বলিল, ৫-৬ দিন আসেননি? তাই হবে বোধহয়, কিন্তু আজ তাহলে ২ ঘণ্টা বেশি থেকে কামাইটা পুষিয়ে নেওয়া চাই। লক্ষ্মী বলিল, কিন্তু অসুখী যদি আমার করে থাকত মেজ বউ, তোমার তো একবার খোঁজ করা উচিত ছিল। মেজ বউ সলজ্জে বলিল, উচিত নিশ্চয়ই ছিল, কিন্তু সংসারের অসংখ্য রকমের কাজ, একলা মানুষ, কাকেই বা পাঠাই বলুন। কিন্তু অপরাধ হয়েছে তা স্বীকার করছি দিদি। লক্ষ্মী মনে মনে খুশি হইল। এই কয়দিন সে অত্যন্ত অভিমান বশেই আসিতে পারে নাই, অথচ অহর্নিশি যাই যাই করিয়াই তাহার দিন কাটিয়াছিল। এই মেজ বউ ছাড়া শুধু গৃহে কেন, সমস্ত গ্রামের মধ্যেও আর কেহ নাই যাহার সহিত সে মন খুলিয়া মিশিতে পারে। ছেলে নিজের মনে ছবি দেখিতেছিল। হরিলক্ষ্মী তাহাকে ডাকিয়া কহিল, নিখিল, কাছে এসো তো বাবা। সে কাছে আসিলে লক্ষ্মী বাক্স খুলিয়া একগাছি সোনার হার তাহার গলায় পড়াইয়া দিয়া বলিল, যাও খেলা করো গে। মায়ের মুখ গম্ভীর হইয়া উঠিল। সে জিজ্ঞাসা করিল, আপনি কি ওটা দিলেন নাকি? লক্ষ্মী স্মিত মুখে জবাব দিল, দিলাম বই কি। মেজ বউ কহিল, আপনি দিলেই বা ও নেবে কেন? লক্ষ্মী অপ্রতিভ হইয়া উঠিল, কহিল, জ্যাঠাইমা কি একটা হার দিতে পারে না? মেজ বউ বলিল, তা জানি নে দিদি, কিন্তু এ কথা নিশ্চয় জানি, মা হয়ে আমি নিতে দিতে পারি নে। নিখিল, ওটা খুলে তোমার জ্যাঠাইমাকে দিয়ে দাও। দিদি, আমরা গরিব কিন্তু ভিখারি নই, কোনো একটা দামি জিনিস হঠাৎ পাওয়া গেল বলেই ২ হাত পেতে নেব, তা নিয়ে নে। লক্ষ্মী স্তব্ধ হইয়া বসিয়া রহিল। আজও তাহার মনে হইতে লাগিল, পৃথিবী, দ্বিধা হও। জীবার সময় সে কহিল, কিন্তু এ কথা তোমার ভাসুরের কানে যাবে মেজ বউ। মেজ বউ বলিল, তার অনেক কথা আমার কানে আসে, আমার একটা কথা তার কানে গেলে কান অপবিত্র হবে না। লক্ষ্মী কহিল,
বেশ, পরীক্ষা করে দেখলেই হবে। একটু থামিয়া বলিল, আমাকে খামখা অপমান করার দরকার হয়নি মেজবউ, আমিও শাস্তি দিতে জানি। মেজবউ বলিল, এ আপনার রাগের কথা, নইলে আমি যে আপনাকে অপমান করিনি, শুধু আমার স্বামীকেই খামখা অপমান করতে আপনাকে দিইনি, এ বোঝবার শিক্ষা আপনার আছে। লক্ষ্মী কহিল, তা আছে, নেই শুধু তোমাদের পাড়াগেই মেয়ের সঙ্গে কোদল করবার শিক্ষা। মেজবউ এই কটূক্তির জবাব দিল না, চুপ করিয়া রহিল। লক্ষ্মী চলিতে উদ্যত হইয়া বলিল, ওই হাড়টুকুর দাম যাই হোক, ছেলেটাকে স্নেহবশেই দিয়েছিলাম, তোমার স্বামীর দুঃখ দূর হবে ভেবে দিইনে। মেজবউ, বড়লোক মাত্রেই গরিবকে শুধু অপমান করে বেড়ায়, এইটুকুই কেবল শিখে রেখেছ, ভালোবাসতেও যে পারে এ তুমি শেখনি। শেখা দরকার, তখন কিন্তু গিয়ে হাতে পায়ে পড়ো না। প্রত্যুত্তরে মেজবউ শুধু একটু মুচকিয়া হাসিয়া বলিল, না দিদি, সে ভয় তোমাকে করতে হবে না। বন্যার চাপে মাটির বাঁধ যখন ভাঙিতে শুরু করে, তখন তাহার অকিঞ্চিতকর আরম্ভ দেখিয়া মনে করাও যায় না যে অবিশ্রান্ত জলপ্রবাহ এত অল্পকাল মধ্যেই ভাঙনটাকে এমন ভয়াবহ, এমন সুবিশাল করিয়া তুলিবে। ঠিক এমনই হইল হরিলক্ষ্মীর। স্বামীর কাছে বিপিন ও তাহার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের কথাগুলো যখন তাহার সমাপ্ত হইল, তখন তাহার পরিণাম কল্পনা করিয়া সে নিজেই ভয় পাইল। মিথ্যা বলা তাহার স্বভাবও নহে, বলিতেও তাহার শিক্ষা ও মর্যাদায় বাধে। কিন্তু দুর্নিবার জলস্রোতের মতো যে সকল বাক্য আপন ঝোঁকেই তাহার মুখ দিয়া ঠেলিয়া বাহির হইয়া আসিল, তাহার অনেকগুলি যে সত্য নহে, তাহা নিজেই সে চিনিতে পারিল। অথচ তাহার গতিরোধ করাও যে তাহার সাধ্যের বাহিরে, ইহা অনুভব করিতে লক্ষ্মীর বাকি রহিল না। শুধু একটা ব্যাপার সে ঠিক এতখানি জানিত না, সে তাহার স্বামীর স্বভাব। তাহা যেমন নিষ্ঠুর, তেমনি প্রতিহিংসা পরায়ণ এবং তেমনি বর্বর। পীড়ন করিবার কোথায় যে সীমা, সে যেন তাহা জানেই না। আজ শিবচরণ আস্ফালন করিল না, সমস্তটাই শুনিয়া শুধু কহিল, আচ্ছা, মাস 6 পরে দেখো, বছর ঘুরবে না সে ঠিক। অপমান ও লাঞ্ছনার জ্বালা হরিলক্ষ্মীর অন্তরে জ্বলিতেই ছিল। বিপিনের স্ত্রী ভালোরূপ শাস্তি ভোগ করে তাহা সে যথার্থই চাহিতেছিল, কিন্তু শিবচরণ বাহিরে চলিয়া গেলে তাহার মুখের এই সামান্য কয়েকটা কথা বারবার মনের মধ্যে আবৃত্তি করিয়া লক্ষ্মী মনের মধ্যে আর স্বস্তি পাইল না। কোথায় যেন কি একটা ভারী খারাপ হইল, এমনই তাহার বোধ হইতে লাগিল। দিন কয়েক পরে কি একটা কথার প্রসঙ্গে হরিলক্ষ্মী হাসি মুখে স্বামীকে জিজ্ঞাসা করিল, ওদের সম্বন্ধে কিছু করছ নাকি? কাদের সম্বন্ধে? বিপিন ঠাকুরপোদের সম্বন্ধে। শিবচরণ নিষ্পৃহভাবে কহিল, কি বা করব আর কি বা করতে পারি, আমি সামান্য ব্যক্তি বই তো না। হরিলক্ষ্মী উদ্বিগ্ন হইয়া কহিল, এ কথার মানে? শিবচরণ বলিল, মেজবৌমা বলে থাকেন কি না, রাজত্বটা তো আর বট ঠাকুরের নয়, ইংরাজ গভর্নমেন্টের। হরিলক্ষ্মী কহিল, বলেছে নাকি? কিন্তু আচ্ছা। কি আচ্ছা? স্ত্রী একটুখানি সন্দেহ প্রকাশ করিয়া বলিল, কিন্তু মেজবউ তো ওরকম কথা বড় একটা বলে না, চালাক কি না, অনেকে আবার বাড়িও হয়তো তোমার কাছে বলে যায়। শিবচরণ কহিল, আশ্চর্য নয়, তবে কিনা কথাটা আমি নিজের কানেই শুনেছি। হরিলক্ষ্মী বিশ্বাস করিতে পারিল না, কিন্তু তখনকার মতো স্বামীর মনোরঞ্জনের নিমিত্ত সহসা কোপ প্রকাশ করিয়া বলিয়া উঠিল, বল কি গো, এত বড় অহংকার! আমাকে না হয় যা খুশি বলেছে, কিন্তু ভাসুর বলে তোমার তো একটা সম্মান থাকা দরকার। হিন্দুর ঘরেই তো 5 জনে মনে করে, লেখাপড়া জানা বিদ্বান মেয়ে মানুষ কিনা, তবে আমাকে অপমান করে পার আছে, কিন্তু তোমাকে অপমান করে কারোর রক্ষে নেই। সদরে একটু জরুরি কাজ আছে, আমি চললাম। এই বলিয়া শিবচরণ বাহিরা হইয়া গেল। কথাটা যেরকম করিয়া হরিলক্ষ্মীর পারিবার ইচ্ছা ছিল, তাহা হইল না, বরঞ্চ উল্টা হইয়া গেল। স্বামী চলিয়া গেলে ইহাই তাহার পুনঃ পুনঃ মনে হইতে লাগিল। সদরে গিয়া শিবচরণ বিপিনকে ডাকাইয়া আনিয়া কহিল, 5-7 বছর থেকে তোমাকে বলে আসছি বিপিন, গোয়ালটা তোমার সরাও, শোভার ঘরে আমি আর টিকতে পারি নে। কথাটাই কি তুমি কান দেবে না ঠিক করেছ? বিপিন বিস্ময়াপন্ন হইয়া কহিল, কই, আমি তো একবারও শুনিনি বড়দা।
শিবচরণ অবলীলাক্রমে কহিল, অন্তত 10 বার আমি নিজের মুখেই তোমাকে বলেছি, তোমার স্মরণ না থাকলে ক্ষতি হয় না, কিন্তু এত বড় জমিদারি যাকে শাসন করতে হয় তার কথা ভুলে গেলে চলে না। সে যাই হোক, তোমার আপনার তো একটা আক্কেল থাকা উচিত যে পরের জায়গায় নিজের গোয়ালঘর রাখা কতদিন চলে। কালকেই ওটা সরিয়ে ফেলবে গে, আমার আর সুবিধে হবে না, তোমাকে শেষবারের মতো জানিয়ে দিলাম। বিপিনের মুখে এমনই কথা বাহির হয় না। অকস্মাৎ এই পরম বিস্ময়কর প্রস্তাবের সম্মুখে সে একেবারে অভিভূত হইয়া পড়িল। তাহার পিতামহের আমল থেকে যে গোয়ালঘরটাকে সে নিজেদের বলিয়া জানে, তাহা অপরের এত বড় মিথ্যা উক্তির সে একটা প্রতিবাদ পর্যন্ত করিতে পারিল না। নীরবে বাড়ি ফিরিয়া আসিল। তাহার স্ত্রী সমস্ত বিবরণ শুনিয়া কহিল, কিন্তু রাজার আদালত খোলা আছে তো। বিপিন চুপ করিয়া রহিল। সে যত ভালো মানুষই হোক, সে কথা জানিত ইংরাজ রাজার আদালত গৃহের সুবৃহৎ দ্বার যত উন্মুক্তই থাক, দরিদ্রের প্রবেশ করিবার পথ এতটুকু খোলা নাই। হইলেও তাহাই। পরদিন বড়বাবুর লোক এসে প্রাচীন ও জীর্ণ গোশালা ভেঙে লম্বা প্রাচীর টেনে দিল। বিপিন থানায় গিয়া খবর দিয়া আসিল, কিন্তু আশ্চর্য হই যে শিবচরণের পুরাতন ইটের নতুন প্রাচীর যতক্ষণ না সম্পূর্ণ হইল ততক্ষণ পর্যন্ত একটি রাঙা পাগড়িও এর নিকটে আসিল না। বিপিনের স্ত্রী হাতের চুড়ি বেছে আদালতে নালিশ করিল, কিন্তু তাতে শুধু গহনাটাই গেল, আর কিছু হইল না। বিপিনের পিসিমা সম্পর্কীয় একজন শুভানুধ্যায়িনী এই বিপদে হরিলক্ষ্মীর কাছে গিয়া পড়িতে বিপিনের স্ত্রীকে পরামর্শ দিয়াছিলেন। তাতে সে নাকি জবাব দিয়াছিল, বাঘের কাছে হাত জোড় করে দাঁড়িয়ে আর লাভ কি পিসিমা, প্রাণ যা যাবার তা যাবে, কেবল অপমানটাই উপরি পাওনা হবে। এই কথা হরিলক্ষ্মীর কানে আসিয়া পৌঁছিলে সে চুপ করিয়া রহিল, কিন্তু একটি উত্তর দেবার চেষ্টা পর্যন্ত করিল না। পশ্চিম থেকে ফিরিয়া অবধি শরীর তাহার কোনোদিনই সম্পূর্ণ সুস্থ ছিল না। এই ঘটনার মাসখানেকের মধ্যে সে আবার জ্বরে পড়িল। কিছুকাল গ্রামেই চিকিৎসা চলিল, কিন্তু ফল যখন হইল না, তখন ডাক্তারের উপদেশ মতো পুনরায় তাহাকে বিদেশ যাত্রার জন্য প্রস্তুত হইতে হইল। নানাবিধ কাজের তাড়ায় এবার শিবচরণ সঙ্গে যাইতে পারিল না, দেশেই রহিল। যাবার সময় সে স্বামীকে একটি কথা বলিবার জন্য মনে মনে ছটফাট করিতে লাগিল, কিন্তু মুখ ফুটিয়া কোনো মতেই সেই লোকটির সম্মুখে সে কথা উচ্চারণ করিতে পারিল না। তাহার কেবল মনে হইতে লাগিল এ অনুরোধ বৃথা, এর অর্থ সে বুঝিবে না। হরিলক্ষ্মীর রোগগ্রস্ত দেহ সম্পূর্ণ নিরাময় হইতে এবার কিছু দীর্ঘ সময় লাগিল। প্রায় বৎসরাধিক কাল পরে সে বেলপুরে ফিরিয়া আসিল। শুধু কেবল জমিদারের আদরের পত্নী বলিয়াই নয়, সে এত বড় সংসারের গৃহিণী। পাড়ার মেয়েরা দল বাঁধিয়া দেখিতে আসিল, যে সম্বন্ধে বড় সে আশীর্বাদ করিল, যে ছোট সে প্রণাম করিয়া পায়ের ধুলাই লইল। আসিল না শুধু বিপিনের স্ত্রী, সে যে আসিবে না হরিলক্ষ্মী তাহা জানিত। এই একটা বছরের মধ্যে তাহারা কেমন আছে, যে সকল ফৌজদারি ও দেওয়ানি মামলা তাহাদের বিরুদ্ধে চলিতেছিল, তাহার ফল কি হইয়াছে, এসব কোনো সংবাদই সে কাহারও কাছে জানিবার চেষ্টা করে নাই। শিবচরণ কখনো বাটিতে, কখনো বা পশ্চিমে স্ত্রীর কাছে গিয়া বাস করিতেছিলেন। যখনই দেখা হইয়াছে সর্বাগ্রে ইহাদের কথাই তাহার মনে হইয়াছে, অথচ একটা দিনের জন্য স্বামীকে প্রশ্ন করে নাই। প্রশ্ন করিতে তাহার যেন ভয় করিত। মনে করিত এতদিনে হয়তো যাহা হোক একটা বোঝাপড়া হইয়া গেছে, হয়তো ক্রোধের সে প্রখরতা আর নাই। জিজ্ঞাসাবাদের দ্বারা পাছে আবার সেই পূর্বক্ষত বাড়িয়া ওঠে, এ আশঙ্কায় সে এমনই একটা ভাব ধারণ করিয়া থাকিত যেন সে সকল তুচ্ছ কথা আর তাহার মনেই নাই। ওদিকে শিবচরণও নিজে হইতে কোনোদিন বিপিনদের বিষয়ে আলোচনা করিত না। সে যে স্ত্রীর অপমানের ব্যাপার বিস্তৃত হয় নাই, বরঞ্চ তাহার অবর্তমানে যথোপযুক্ত ব্যবস্থা করিয়া রাখিয়াছে, এই কথা যা সে হরিলক্ষ্মীর কাছে গোপনই করিয়া রাখিত। তাহার সাধ ছিল লক্ষ্মী গৃহে ফিরিয়া নিজের চোখেই সমস্ত দেখিতে পাইয়া আনন্দিত বিস্ময়ে আত্মহারা হইয়া উঠিবে। বেলা বাড়িয়া উঠিবার পূর্বেই পিসিমার পুনঃ পুনঃ সস্নেহ তাড়নায় লক্ষ্মী স্নান করিয়া আসিলে তিনি উৎকণ্ঠা প্রকাশ করিয়া বলিলেন, তোমার রোগা শরীর বৌমা, নিচে গিয়ে কাজ নেই, এইখানে ঠাই করে ভাত দিয়ে যাক। লক্ষ্মী আপত্তি করিয়া সহাস্যে কহিল, শরীর আগের মতোই ভালো হয়ে গেছে পিসিমা, আমি রান্নাঘরে গিয়েই খেতে পারব, ওপরে বয়ে আনবার দরকার নেই।
চলো নিচেই যাচ্ছি। পিসিমা বাধা দিলেন। শিবুর নিষেধ আছে জানাইলেন, এবং তাহারই আদেশে ঝি ঘরের মেঝেতে আসন পাতিয়া ঠাই করিয়া দিয়া গেল। পরক্ষণে রাঁধুনি অন্ন ব্যঞ্জন বহিয়া নিয়া উপস্থিত করিল। সে চলিয়া গেলে লক্ষ্মী আসনে বসিয়া জিজ্ঞাসা করিল, রাঁধুনিটি কে পিসিমা? আগে তো দেখিনি। পিসিমা হাস্য করিয়া বলিলেন, চিনতে পারলে না বৌমা? ও যে আমাদের বিপিনের বউ। লক্ষ্মী স্তব্ধ হইয়া বসিয়া রহিল। মনে মনে বুঝিল, তাহাকে চমৎকৃত করিবার জন্যই এতখানি ষড়যন্ত্র এমন করিয়া গোপনে রাখা হইয়াছিল। কিছুক্ষণে আপনাকে সামলাইয়া লইয়া জিজ্ঞাস্য মুখে পিসিমার মুখের দিকে চাহিয়া রহিল। পিসিমা বলিলেন, বিপিন মারা গেছে, শুনেছ তো? লক্ষ্মী শুনে নাই কিছুই, কিন্তু এইমাত্র যে তাহাকে খাবার দিয়া গেল, সে যে বিধবা তাহা চাহিলেই বুঝা যায়। ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ। পিসিমা অবশিষ্ট ঘটনাটা বিবৃত করিয়া কহিলেন, যা ধুলোগুড়ো ছিল, মামলায় মামলায় সর্বস্ব খুঁয়ে বিপিন মারা গেল। বাকি টাকার দায় বাড়িটাও যেত। আমরাই পরামর্শ দিলাম, মেজ বউ, বছর 2 বছর গতরে খেটে শোধ দে, তোর অপগণ্ড ছেলের মাথা গোজবার স্থানটুকু বাঁচুক। লক্ষ্মী বিবর্ণ মুখে তেমনি পলক্ষীন চক্ষুতে নিঃশব্দে চাহিয়া রহিল। পিসমা সহসা গলা খাটো করিয়া বলিলেন, তবু আমি একদিন ওকে আড়ালে ডেকে বলেছিলাম, মেজ বউ, যা হবার তা তো হলো, এখন ধারধর করে যেমন করে হোক একবার কাশি গিয়ে বৌমার হাতে পায়ে গিয়ে পড়ো, ছেলেটাকে তার গায়ের উপর নিয়ে ফেলে দিয়ে বলগে, দিদি, এর তো কোনো দোষ নেই, একে বাঁচাও। কথাগুলি আবৃত্তি করিতেই পিসিমার চোখ জলভারাক্রান্ত হইয়া উঠিল। অঞ্চলে মুছাইয়া ফেলিয়া বলিলেন, তবু সেই যে মাথা গুজে মুখ বুজে বসে রইল, হাঁ না একটা জবাব পর্যন্ত দিল না। হরিলক্ষ্মী বুঝিল, ইহার সমস্ত অপরাধের ভারই তাহার মাথায় গিয়া পড়িয়াছে। তাহার মুখে সমস্ত অন্নব্যঞ্জন তিতো বিষ হইয়া উঠিল, এবং একটা গ্রাসও যেন গলা দিয়ে গলিতে চাহিল না। পিসিমা কি একটা কাজে ক্ষণক্ষণের জন্য বাহিরে গিয়াছিলেন। তিনি ফিরিয়া আসিয়া খাবারের অবস্থা দেখিয়া চঞ্চল হইয়া উঠিলেন। ডাক দিলেন, বিপিনের বউ, বিপিনের বউ। বিপিনের বউ দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইতেই তিনি ঝঙ্কার দিয়া উঠিলেন। তাহার মুহূর্ত পূর্বের করুণা চক্ষুর নিমিষে কোথায় উবিয়া গেল। তীক্ষ্ণস্বরে বলিয়া উঠিলেন, এমন তাচ্ছিল্য করে কাজ করলে তো চলবে না বিপিনের বউ। বৌমা একটা দানা মুখে দিতে পারলে না, এমনই রেঁধেছ। ঘরের বাহিরে হইতে এই তিরস্কারের কোনো উত্তর আসিল না, কিন্তু অপরের অপমানের ভারে, লজ্জায় ও বেদনায় ঘরের মধ্যে হরিলক্ষ্মীর মাথা হেঁট হইয়া গেল। পিসিমা পুনশ্চ কহিলেন, চাকরি করতে এসে জিনিসপত্র নষ্ট করে ফেললে চলবে না বাছা। আরও 5 জনে যেমন করে কাজ করে, তোমাকেও তেমনই করতে হবে, তা বলে দিচ্ছি। বিপিনের স্ত্রী এবার আস্তে আস্তে বলিল, প্রাণপণে সেই চেষ্টাই তো করি পিসিমা, আজ হয়তো কি রকম হয়ে গেছে। এই বলিয়া সে নিচে চলিয়া গেলে লক্ষ্মী উঠিয়া দাঁড়াইবা মাত্র পিসিমা হায় হায় করিয়া উঠিলেন। লক্ষ্মী মৃদুকণ্ঠে কহিল, কেন দুঃখ করছ পিসিমা? আমার দেহ ভালো নেই বলেই খেতে পারলাম না। মেজ বউয়ের রান্নার ত্রুটি ছিল না। হাত মুখ ধুইয়া আসিয়া নিজের নির্জন ঘরের মধ্যে হরিলক্ষ্মীর যেন দম বন্ধ হয়ে আসিতে লাগিল। সর্বপ্রকার অপমান সহিয়াও বিপিনের স্ত্রীর হয়তো এর পরেও এই বাড়িতেই চাকরি করা চলিতে পারে, কিন্তু আজকের পরে গৃহিণীপনার পণ্ডশ্রম করিয়া তাহার নিজের দিন চলিবে কি করিয়া? মেজ বউয়ের ব্যাকটা সান্ত্বনা তবুও বাকি আছে, তাহা বিনা দোষে দুঃখ সহার সান্ত্বনা, কিন্তু তাহার নিজের জন্যে কোথায় কি অবশিষ্ট রহিল? রাত্রিরে স্বামীর সহিত কথা কহিবে কি? হরিলক্ষ্মী ভালো করিয়া চাহিয়া দেখিতেও পারিল না। আজ তাহার একটা কথায় বিপিনের স্ত্রীর সকল দুঃখ দূর হইতে পারিত, কিন্তু নিরুপায় নারীর প্রতি যে মানুষ এত বড় শোধ নিতে পারে, তাহার পৌরুষে বাধে না। তাহার কাছে ভিক্ষা চাহিবার হীনতা স্বীকার করিতে কোনো মতেই লক্ষ্মীর প্রবৃত্তি হইল না। শিবচরণ ঈষৎ হাসিয়া প্রশ্ন করিল, মেজ বৌমার সঙ্গে হলো দেখা? বলি, কেমন রাজছে? হরিলক্ষ্মী জবাব দিতে পারিল না। তাহার মনে হইল এই লোকটি তাহার স্বামী, এবং সারা জীবন ইনারই ঘর করিতে হইবে মনে করিয়া তাহার মনে হইল, পৃথিবী দীঘা হও। পরদিন সকালে উঠিয়াই লক্ষ্মীর দাসীকে দিয়া পিসিমাকে বলিয়া পাঠাইল, তাহার জ্বর হয়েছে, সে কিছুই খাবে না।
পিসিমা ঘরে এসে জেরা করিয়া লক্ষ্মীকে অতিষ্ঠ করিয়া তুলিলেন। তাহার মুখের ভাব ও কণ্ঠস্বরে তাহার কেমন যেন সন্দেহ হইল লক্ষ্মী কি একটা গোপন করিবার চেষ্টা করিতেছে। কহিলেন, কিন্তু তোমার তো সত্যি অসুখ করেনি বৌমা? লক্ষ্মী মাথা নাড়িয়া জোর করিয়া বলিল, আমার জ্বর হয়েছে, আমি কিচ্ছু খাব না। ডাক্তার আসিলে তাহাকে দ্বারের বাহির হইতে লক্ষ্মী বিদায় করিয়া দিয়া বলিল, আপনি তো জানেন আপনার ওষুধে আমার কিছুই হয় না, আপনি যান। শিবচরণ আসিয়া অনেক কিছু প্রশ্ন করিল, কিন্তু একটি কথারও উত্তর পাইল না। আরও 2-3 দিন যখন এমনই করিয়া কাটিয়া গেল, তখন বাড়ির সকলেই কেমন যেন অজানা আশঙ্কায় উদ্বিগ্ন হইয়া উঠিল। সেদিন বেলা প্রায় 3য় প্রহর। লক্ষ্মী স্নানের ঘর হইতে নিঃশব্দ মৃদুপদে প্রাঙ্গণের এক ধার দিয়া উপরে যাইতেছিল। পিসিমা রান্নাঘরের বারান্দা হইতে দেখিতে পাইয়া চিৎকার করিয়া উঠিলেন, দেখ বৌমা, বিপিনের বউয়ের কাজ! মেজ বউ, শেষকালে চুরি শুরু করলে? হরিলক্ষ্মী কাছে গিয়া দাঁড়াইল। মেজ বউ মেজের ওপর নির্বাক অধমুখে বসিয়া, একটা পাত্রে অন্নব্যঞ্জন গামছা ঢাকা দেওয়া সম্মুখে রাখা। পিসিমা দেখাইয়া বলিলেন, তুমিই বলো বৌমা, এত ভাত তরকারি একটা মানুষে খেতে পারে? ঘরে নিয়ে যাওয়া হচ্ছে ছেলের জন্যে, অথচ বার করে মানা করে দেওয়া হয়েছে। শিবচরণের কানে গেলে আর রক্ষে থাকবে না, ঘাড় ধরে দূর করে তাড়িয়ে দেবে। বৌমা, তুমি মনিব, তুমি এর বিচার করো। এই বলিয়া পিসিমা যেন একটা কর্তব্য শেষ করিয়া হাঁপ ফেলিয়া বাঁচিলেন। তাহার চিৎকার শব্দে বাড়ির চাকর দাসী লোকজন যে যেখানে ছিল তামাশা দেখিতে ছুটি আসিয়া দাঁড়াইল। আর তাহারই মধ্যে নিঃশব্দে বসিয়া ও বাড়ির মেজবউ আর তাহার কর্ত্রী এ বাড়ির গৃহিণী। এত ছোট এত তুচ্ছ বস্তু লইয়া এত বড় কদর্য কাণ্ড বাঁধিতে পারে লক্ষ্মীর তাহার স্বপ্নের অগোচর ছিল। অভিযোগের জবাব দিবে কি? অপমানে অভিমানে লজ্জায় সে মুখ তুলিতিল পারিল না। লজ্জা অপরের জন্যে নয়, সে নিজের জন্যেই। চোখ দিয়া তাহার জল পড়িতে লাগিল। তাহার মনে হইল এত লোকের সম্মুখে সেই যেন ধরা পড়ে গেছে, এবং বিপিনের স্ত্রী তাহার বিচার করিতে বসিয়াছে। মিনিট 2-3 মিনিট এইভাবে থাকিয়া সহসা প্রবল চেষ্টায় লক্ষ্মী আপনাকে সামলাইয়া লইয়া কহিল, পিসিমা, তোমরা সবাই একবারে ঘর থেকে যাও। তাহার ইঙ্গিতে সকলে প্রস্থান করিলে লক্ষ্মী ধীরে ধীরে মেজ বউয়ের কাছে গিয়া বসিল। হাত দিয়া তাহার মুখ তুলিয়া ধরিয়া দেখিল তাহারও 2 চোখ বাহিয়া জল পড়িতেছে। কহিল, মেজ বউ, আমি তোমার দিদি। এই বলিয়া নিজের অচল দিয়া তাহার অশ্রু মুছাইয়া দিল। এতক্ষণ আপনি শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হরিলক্ষ্মী। গরিবের কান্না ও অন্যায়ের প্রতিচ্ছবি এই গল্প আপনার মনে দাগ কেটেছে তো? সাবস্ক্রাইব করে একটি ছোট্ট মন্তব্যে জানাতে পারেন।